হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের কাছে আমি সত্যি সত্যি দুঃখিত। আমি কালকে রাতে তোমাদের ঘুমের ওষুধ দিতে পারিনি। হ্যাঁ, তোমরাই আমাকে বলো দিদি ভাই প্রত্যেক দিন ঘটনা দেওয়ার চেষ্টা করবেন। আসলে কালকে আমি খুবই ব্যস্ত ছিলাম, খুবই ব্যস্ত, যার কারণে কিন্তু আজকে আমি শোনা কথায় তোমাদের জন্য ভিডিও দিতে পারিনি। চলো যাই হোক, এবার থেকে রেগুলার, আর তোমরা জানো আমি কিন্তু প্রত্যেক দিনই দুটো চ্যানেলে পরপর কিন্তু তোমাদের জন্য ভিডিও আমি দিই। আর এখন যে ঘটনা আমি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা একদম হতাশা হইও না, কারণ আজকে আমি তোমাদের জন্য তিনখানা দারুণ দারুণ ভয়ঙ্কর ঘটনা সিলেক্ট করেছি। আজকে তিনটে ঘটনা, কারণ তোমাদের কালকে আমি ঘটনা দিইনি, সব কিছু একসঙ্গে তোমাদের মন আজকে প্রসন্ন করে দেবো। তাহলে চলো আর বেশি কথা বলে একদম সময় নষ্ট করব না। সবাইকে বলবো একটা করে লাইক করে দিও, যারা এখনো পর্যন্ত ভালোবেসে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে নিও। আমাদের কেন বললাম বলো তো, চ্যানেলটা শুধু আমার একা না, তোমাদের সবার। তো চলো এবার আমি ঘটনায় যাই। আমাদের এই ঘটনাটা যিনি শেয়ার করেন এক শ্রোতা বন্ধু, উনি আমাদের নিয়মিত কিন্তু দর্শক, তবে উনি কিন্তু ওনার নামটা বলেছেন বলবেন না, হাইট রেখে ঘটনাটা বলবেন, কারণ এই ঘটনাটা রিসেন্ট পরশু দিন ঘটেছে। পরশু দিন, বুঝতে পারছো, কালকে ঘটনাটা আমার কাছে আসে, সে সামনে এসে ঘটনাটা আমাকে ক্লিয়ার করে। আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমাকে বলে যে একটা ঘটনা আমি তোমাকে শেয়ার করতে চাই, তুমি তো ইউটিউবে ভিডিও করো আর আমি তোমার নিয়মিত শ্রোতা, আমাদের কমেন্টও করে, আমি এখানে নাম বলবো না, অনেক আগে থেকে কিন্তু উনি আমাদের কমেন্ট করেন। আমি তখন বললাম হ্যাঁ হ্যাঁ বলো কি হয়েছে। তখন বললেন যে আপনি বিশ্বাস করবেন না, তখন বললেন যে তুমি বিশ্বাস করবে না, তোমাকে আমি ঘটনাটা বলবো। এই ঘটনাটা আমাদের বাড়িতে পরশু দিন হয়, মানে উনি আমাকে কালকে শেয়ার করেন, পরশু দিন কিন্তু ওনার বাড়িতে এই ঘটনাটা ঘটে। ঘটনাটা খুবই ছোট কিন্তু একদম বাস্তব ঘটনা। বলছেন আমার বাবার একজন বন্ধু ছিলেন, সেই বন্ধুটার সাথে আমার বাবা ফোনে ফোনে কথা বলতেন, তবে বাড়ি কিন্তু খুব দূরত্বে না। যে আমাকে ঘটনাটা বলেন আমাদের শ্রোতা বন্ধু, তাদের বাড়ি থেকে পায়ে হেঁটে 5 মিনিট লাগবে যেতে। এবার যিনি আমাকে ঘটনাটা বলেন ওনার বাবারও বয়স হয়েছেন, আর বাবার বন্ধুরও সেম এজ বয়স হয়েছে। তো ফোন করে আমাদের যে ঘটনাটা শেয়ার করেন, ওনার বাবাকে অনেক দিন আগে, সপ্তাহখানেক আগে বলে যে অনেক দিন ধরে শরীরটা ভালো নেই, আগে তো তোদের বাড়িতে প্রায় যাওয়া আসা করতাম, এখন তো আর যেতে পারি না, তবে আমি এর মধ্যে একদিন তোর বাড়িতে যাব, ঘর থেকে সেরকম বেরোই না। তারপরে যা ঠান্ডা জাঁকিয়ে সপ্তাহখানিক ধরে পড়েছে, এই কথা বলাতে তখন যে ঘটনাটা আমাদের শ্রোতা বন্ধু শেয়ার করেন, তার বাবা ফোনে তাকে বলেন হ্যাঁ হ্যাঁ একদিন দুপুরবেলা করে আয় না, দুপুরবেলা তো রোদ থাকে আর গাড়িটাও রাস্তায় কম থাকে, আর রোডের উপর বাড়ি। যে বন্ধু আমাদের ঘটনা শেয়ার করেছেন তারও রোডের উপর বাড়ি, আর যে বন্ধুর বাবাকে বলেছে তার বাবার বন্ধু, তারও রোডের উপর বাড়ি। তো বলছে যে ঠিক আছে আমি একদিন আসবো। এই কথা মাত্র ফোনে ফোনে কথা হয়। তারপর হঠাৎ করে 3 দিন আগে উনি হসপিটালে ভর্তি হন। ওনার শ্বাসকষ্ট হচ্ছিল, বয়স হয়েছে, ঠান্ডা বুঝতেই পারছো, শ্বাস প্রবলেম হচ্ছিল, তার জন্য ওনার বাড়ির লোকজন ওনাকে হসপিটালে ভর্তি করে দিয়ে আসেন। হসপিটালে থাকাকালীন একটা দিন উনি ছিলেন, পরের দিনকে ঠিক সন্ধ্যা 8টার সময় উনি কিন্তু মারা যান। সন্ধ্যা 8টার সময় পরশু দিন মারা যান। আর ঠিক সন্ধ্যা 8টার সময় আমার যে বন্ধু ঘটনাটা শেয়ার করেন, তার দোতলার ঘরে তার মা আর ভাই ছিলেন। তো তার মা আর ভাই থাকাকালীন ঠিক 8টার সময় কেউ, যে ওনাদের ঘরের দরজাটা খুব জোরে জোরে, কাঠের তো দুপাল্লার গেট, ওই দরজাটাকে খুব জোরে বাইরে দিয়ে হাত দিয়ে ধাক্কা দিচ্ছে, মানে হাত দিয়ে ধাক্কা দেওয়ার একটা শব্দ পায়। এবার আমাকে যে ঘটনাটা শেয়ার করেন আমাদের শ্রোতা বন্ধু, ওনার মা তখন ছোট ছেলেকে মানে ভাইকে বলে যে দেখ তো গেটে মনে হয় তোর বাবা এসছে। তো তখন ভাই বলে গেট তো ভেজানো আছে মা। তখন আবার তার মা চিৎকার করে বলে আরে গেটটা তো ভেজানো রয়েছে, তুমি ঢোকো না, একটু ঠেলা দিয়ে আসো, এই কথা বলে। কিন্তু তখনও পর্যন্ত কন্টিনিউ গেটে কিন্তু শব্দ হচ্ছে, কেউ যেন ঠেলা দিচ্ছে। তখন
আমাদের শ্রোতা বন্ধুর যিনি মা, উনি গিয়ে যখন দরজাটা খোলেন তখন দেখেন না, কেউ কিন্তু নেই, কেউ নেই। আর তখন সময়টা পুরো 8টা ঘড়িতে। যখন এই কথা, এই যে শ্রোতা বন্ধুর বাবা যখন রাতের বেলা আসেন, ওনাদের দোকান আছে মুদিখানা, যখন উনি আসেন তখন ওনার মানে ওয়াইফ হাজব্যান্ডকে বলে যে আচ্ছা দেখো না, 8টার সময় এরকম কেউ দরজা ধাক্কাচ্ছিল দোতলায়, আমি আর ছোট ছেলে ঘরে ছিলাম, কিন্তু কেউ তো ছিল না, আমি দরজা খুলে দেখলাম কেউ নেই। তখন বলছে আর বলো না, কটার সময় হয়েছে বলো তো, ওনার হাজব্যান্ড জিজ্ঞাসা করে। তখন উনি বলছে এইটা হয়েছে ওই তখন 8টা বাজে, পুরো 8টা, 8টা 1 এরকম হবে, 8টা কি 8টা 1। তখন বলছে হ্যাঁ, এই সময় আমার যে বন্ধুটা আসবে বলেছিল, আমার মনে হয় ওই এসছিল। তখন বলছে তোমার বন্ধু আসলে পারে ঘরে এলো না কেন, গেটে আওয়াজ করে চলে গেল। তখন বলছে না, অ্যাকচুয়ালিও ও ঠিক 8টার সময় হসপিটালে পরশু দিনকে মারা যায়। ভাবো, 8টার সময় হসপিটালে যখন উনি দম ওনার ত্যাগ করেন, তখন কিন্তু ওনার আত্মাটা এসে ওই বন্ধু, খুব পরম বন্ধু ছিল, মানে খুব গলায় গলায় বন্ধুত্ব যাকে বলে, ছোটবেলা দিয়ে একই পাড়ায় থেকে, ছোটবেলা থেকে পড়াশোনা করে একসঙ্গে মাছ ধরা, বাজার করা, খাওয়া, পিকনিক করা, সেই মানুষটা এত ভালো, আসতে পারতো না ফোন করে তার খবরাখবর নিত, দুই বন্ধু দুজনের, সে আসবে, সে ইচ্ছা প্রকাশ করেছিল, কিন্তু সে মারা যায়। সে মারা যায়, কিন্তু তার ইচ্ছাটা সে কিন্তু পূর্ণ করে গেল। সে কিন্তু বন্ধুর বাড়ি এসছিল, কিন্তু সশরীরে না, একটা হাওয়া হয়ে। এটা একদম বাস্তব ঘটনা, পরশু দিন আমাদের এখানে হয়েছে। আমাকে সেই শ্রোতা বন্ধু জানিয়েছে, শুধু বলেছে নামটা বলো না, নামটা বললে পারে একটু অসুবিধা আছে, যার কারণে নামটা হাইট রেখে ঘটনাটা বললাম। এবার আরও একটি ঘটনা বলবো, এই ঘটনাটা আরও ভয়ঙ্কর, শোনো। আজ থেকে 3-4 বছর আগে এই ঘটনাটা ঘটে। যে আমাকে ঘটনাটা বলে, এই যে আমাদের শ্রোতা বন্ধু, প্রথম ঘটনাটা শেয়ার করলাম, ইনি আমাকে এই ঘটনাটা বলছেন যে আমি আপনার ঘটনা নিয়মিত শ্রোতা। আমি আপনাকে আরও একটি ঘটনা বলছি। এবার যার ঘটনা উনি বলেন তাকে আবার আমি চিনি, তাকে আমি চিনি। বলছে অমুক ছেলেটি। আমি বললাম হ্যাঁ হ্যাঁ আমি তো চিনি, কি হয়েছে? তখন বলল ওর একটা ঘটনা বলি ওদের বাড়ির। আমি বললাম হ্যাঁ। তখন বলল ওর যে মানে এই ঘটনাটা হচ্ছে, যে শ্রোতা বন্ধু আমাকে বলেছে যে ছেলেটির কথা, ওর নাম হচ্ছে রাজু, ঠিক আছে, কাল্পনিক নাম দিলাম, এখানে অরিজিনাল নামটা আমি ইউজ করলাম না, কারণ ও জানে না যে আমি ওর ঘটনাটা বলছি। তবে ও আমার কিন্তু সাবস্ক্রাইবার, তো ও শুনলে বুঝতেই পারবে, কারণ ওর অনুমতি ছাড়া আমি ওর নামটা বললাম না। তো বলছে ওই রাজুদের বাড়িতে রাজুর পিসি ছিল, পিসি। তো রাজুর পিসি পিঠে খেতে খুব পছন্দ করতো, পিঠে খুব ভালোবাসতো। প্রত্যেক বছর যখন রাজুর মা পিঠে বানাতো, পিসির বিয়ে হয়ে যায়, পিসি অন্য জায়গায় থাকতো, রাজুদের বাড়ি আমাদের এখানেই, আমাদের থেকে একটু দূরে। তো রাজুর পিসি প্রত্যেক বছর ওই রাজুর মা দারুণ দারুণ পিঠে তৈরি করতেন, দারুণ দারুণ। তো রাজুর মা এত সুন্দর পিঠে করতেন, তোর পিসি খেতে আসতো পিঠে, বলতো বৌদি তুমি পিঠে করলে, যেদিন পিঠে করবে আগের দিন আমাকে বলবে, আমি তোমার বাড়ি গিয়ে থাকবো, ভাত রুটি কিছু খাবো না, সারাদিন পিঠে খাবো। তা রাজুর মা বলতো আরে হ্যাঁ তুমি এসো, আমি তোমায় বলবো। এরকম প্রত্যেক বছরই পিঠে করতো, আর সেই রাজুর পিসি এসে প্রত্যেক বছর পিঠে খেয়ে যেত। কিন্তু এক বছর সেই পিসি মারা যায়, তার অসুস্থতার কারণে সে স্বাভাবিক মৃত্যু হয়, অস্বাভাবিক কিছু না, শরীর খারাপ হয়ে যায়, অসুস্থ, ক্যান্সার বা এরম কিছু হয়েছিল, সে পিসি কিন্তু রোগে আক্রান্ত হয়ে মারা যায়। এবার সেই বছর যখন পিঠে করে রাজুর মা, এবার রাজুর মা পিঠে করেছে, কিন্তু কিছু কারণবশত ওরা একটু বাইরে গেছিল। কারণ আমরা জানি 1 বছরের মধ্যে আমাদের কেউ যদি মারা যায় তাকে কিন্তু সকালবেলা চা বিস্কুট, তারপরে নতুন যে খাবারগুলো হয়, পিঠে, যেটা আমরা কিন্তু এখনো পর্যন্ত বাড়িতে প্রথম করলে আমরা কিন্তু আমাদের পূর্বপুরুষের উদ্দেশ্যে পুকুর পাড়ে হোক বা নিলিবিলি কোনো জায়গায় বা পাঁচিল দেয়ালের উপরে দিয়ে আসি, আমরা এগুলো করি। তো সেখানে ওর যে পিসি মারা গেছে রাজুর, তা রাজুর মা কিন্তু সেই দিনকেও রাজুর পিসিকে কিন্তু
পিঠেটা কোনো পাঁচিলের উপর দিত। কিন্তু ওদের একটা বাড়িতে কোনো একটা অশান্তি হয়, যার কারণে অন্য জায়গায় ছুটে চলে যায়। পিঠেগুলো সারাদিন ধরে করে, সেই পিঠেগুলো ওদের রান্নাঘরে সব গ্যাসের ওভেনে আর কিছুটা নিচে ওরা সুন্দর করে গুছিয়ে রেখে যায়। যাক, পিঠে করা আছে, রাতের বেলা ওই বাড়ি থেকে এসে আমরা পিঠে খাবো। এবার যখন ওরা চলে যায়, পিঠেগুলো ওরকম থাকে ওদের ঘরে, মানে জানলা কপাট বন্ধ থাকলে সেই ঘরে একটা বিড়াল ইঁদুর পর্যন্ত ঢুকতে পারবে না, যদি আগে থেকে না থাকে। তো ওদের বাড়িতে সেরকম কিছুই নেই, বিড়াল কুকুর কিছুই নেই, তা ওরা বন্ধ করে চলে যায়। কিন্তু যখন ওরা প্রায় রাত 11টা 11:30টায় আসে, আর এরকম শীতকাল, প্রচণ্ড ঠান্ডা আসে, যখন বাইরের গেট খুলছে, তখন রাজুর মা রাজুকে বলছে, রাজু আজকে রাতে আর রুটি করব না, পায়েস করেছিলাম, ভেবেছিলাম পায়েস দিয়ে রুটি খাবো, আর এমনি তো পাটিসাপটা, সরা পিঠে, দুধ পিঠে, পুলি পিঠে সব সারাদিন রান্না করেছে, বলছে এগুলো ভেবেছিলাম মানে খেয়ে নেবো, আর রুটি দিয়ে পায়েসটা খাবো। তো রাজু তখন বলছে, হ্যাঁ মা ঠিক আছে, ও পিঠে খেলেই পেট ভরে যাবে, আর রুটি করতে হবে না। বলতে বলতে ওরা গেট খুলে ঘরে ঢোকে। যখন গেট খুলে ঘরে ঢোকে তখন ওর মা রান্নাঘরে যায়, রান্নাঘরে গিয়ে দেখলো যে যেরকম সব জিনিস চাপা দিয়ে রেখে গেছে, পায়েস বলো, পুলি পিঠে, সরা পিঠে, তারপর পাটিসাপটা সব রেখে গেছে। তো সেরকমভাবেই কিন্তু চাপা দেওয়া অবস্থায় আছে। এবার রাজু হাত মুখ ধুয়ে বাইরে দিয়ে এসে হাত মুখ ধুয়ে ও খাটে গেছে। খাটে, ওদের পাশের ঘরে যে খাট রাখা রয়েছে সেই খাটে, মানে রান্না ঘরের পাশে গিয়ে রাজু বলছে, মা তাড়াতাড়ি এখানে আসো, মা এ কি? সাথে সাথে রাজুর মা ছুটে গেছে। তখন রাজুর মা গিয়ে বলছে, কি হয়েছে, চিল্লাচ্ছিস কেন? বলছে, মা এগুলো কি? খাটের মধ্যে পাটিসাপটা, পুলি পিঠে, ছড়া পিঠে যেগুলো রান্না করেছিল, পায়েস ছাড়া শুকনো যে পিঠেগুলো ছিল, সেই পিঠেগুলো সব অর্ধেক অর্ধেক করে খাওয়া, বিছানার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে। অর্ধেক খাওয়া, কোনোটা কিন্তু গোটা খায়নি, অর্ধেক অর্ধেক খাওয়া। যেরকম ধরো একটা সরা পিঠে নিয়ে যদি কেউ বাইট করে, জাস্ট কামড়ালো, একবার কামড়ে ওটাকে ফেলে দেয়, তাহলে কি হয়, সেই জিনিসটা মনে হয় যেন কেউ চেপে কামড়ে খেয়েছে। ঠিক ওই রকমভাবে সারা খাটের মধ্যে পিঠে ছড়ানো। ভাবতে পারো কত কিছু এই পৃথিবীতে হয়। একদম বাস্তব, একদম বাস্তব ঘটনা তোমাদেরকে বলছি। আচ্ছা, এর মধ্যে আমি তোমাদের একটা কোশ্চেন করব। দর্শক বন্ধু, তোমাদের পিঠে কার কার ভালো লাগে, আর কোন কোন পিঠে কার ভালো লাগে? আমার যেরকম পাটিসাপটা খেতে আর মালপোয়া খেতে দারুণ লাগে, আমি পায়েসটা অতটাও ভালোবাসি না, আর সরা পিঠে বা এমনি পিঠেগুলো আমার ভালো লাগে না। যাই হোক, তোমরা বলো তোমাদের কোন পিঠে খেতে ভালো লাগে। তো দর্শক বন্ধুরা, আমরা পরপর ছোট ছোট হলেও সত্য বাস্তব দুটো ঘটনা শুনলাম, কেমন লাগলো? এবার যে ঘটনাটা বলবো, এই ঘটনাটা আমাদের এই নিয়মিত প্রত্যেক দিনের মতো শ্রোতা বন্ধুর কাছ দিয়ে পাওয়া না। এই ঘটনাটা আমাদের পাঠায় অন্য এক বন্ধু, যে আমাদের ঘটনা শুনতে খুব ভালোবাসে। এমনকি সে কিন্তু একা শোনে না, তার বাবা মা সবাই মিলে রাত্রে 11টার সময়, যখন রাতে ডিনার করে, কারণ 11টা বললাম, আমাদের যে ভাই ঘটনাটা শেয়ার করেন, ওনার বাবা মানে আড়তদার, আড়ত করে সব হিসাব মিটিয়ে বাড়ি ঢোকে মোটামুটি 9:30 10টা। তারপর হাত মুখ ধুয়ে একটু টিভি দেখে, তারপর বলে, দিদি ভাই ফোনটাকে নিয়ে চলে আসি ডাইনিং টেবিলে, আর আমাদের ছোট্ট বক্স আছে, সেই বক্সের সাথে ব্লুটুথে আমি কানেক্ট করি, তারপর তোমার ঘটনা আমরা 3জন খেতে খেতে শুনি। তো সেই ভাই আমাদেরকে বলে, দিদি ভাই আমি তোমাকে যে ঘটনাটা বলবো, এই ঘটনাটা আমার সাথে না, আমার বাবার সাথে ঘটে। যেহেতু নিক আমার বাবা মা, আমি প্রত্যেক দিন নিয়মিত তোমার ঘটনা শুনি, অপেক্ষা করে থাকি। যখন তোমার ঘটনা আসে না, মাঝে মাঝে আমরা 11:30 পর্যন্ত বসে থাকি। আমাদের যেন একটা নেশা হয়ে গেছে। তোমার ঘটনা ডাইনিং টেবিলে চালিয়ে যদি আমরা না শুনি, মনে হয় আমাদের খাওয়া হজমই হয়নি। তো সেই রকমই ভাই একদিন রাতের কথা বলে, দিদি ভাই আমরা
সবাই বসে রাতের বেলা খাবার খাচ্ছি। তো আমার বাবা বলল, আজকে আমার একটা কথা মনে পড়লো। আমি বহুদিন আগে আমার জ্যাঠামশাইয়ের কথা বলেছিলাম যে আমার জ্যাঠামশাই যখন বহু বছর আগে যখন আমার জ্যাঠামশাই একদিন রাতের বেলা বাড়ি ফিরছেন, ওনার বাড়ি যেখানে উনি ছেড়ে অন্য গলিতে সোজা চলে গেছেন। তো সেটা হচ্ছে ভুলো একটা ভূত আছে যে কিন্তু মানুষকে মন ভুলিয়ে অন্যদিকে নিয়ে চলে যায়। তো এই ঘটনাটা শুনছিলেন, একদিন আমি এপিসোড দিইনি, সেদিনকে ভাই চালিয়ে দেয়। এই এপিসোডটা শুনতে শুনতে আমাদের ভাইয়ের বাবা বলেন যে এই রকম আমার একটা অভিজ্ঞতা হয়েছিল, তুই জানিস? তখন ভাই বলে যে না বাবা বলো। বলছে দিদি ভাইয়ের ঘটনাটা শোনার পর বলবো। যখন আমার ঘটনাটা শোনা শেষ হয় তারপর আমাদের ভাই বলে, দিদি ভাই আমার বাবা সেই ঘটনাটা বলে বাবার জীবনের ঘটনাটা যেরকম আমি সেরমভাবে বলছি। আমার বাবা আমার মাকে বিয়ে করে তখন 1978 সাল ছিল, মানে 1978 সালের কথা বলছি, মানে আজ থেকে বহু বছর পুরনো। বলছে আজ থেকে বহু বছর আগে। বলছে আমি তখন তোর মাকে সবে বিয়ে করি। আমার তখন আড়তে ঢোকা আর আড়তের কাজ আমার রমিয়ে চলছে প্রচুর। তখন আমি ব্যস্ত, আমি মানে জল খাবার সময়টুকুনি পেতাম না, এত ব্যস্ত। আর ওই এক হাতে পেন চালাতাম আর হিসাব, আর ওই হাতেই ছিঁড়ে আমি রুটি তরকারি খেতাম। দিদি ভাই আমার বাবা তখন বলে তোর মাকে সবসময় বলতাম আমাকে তেল ঝোল কাই কষা দিয়ে রুটি দেবে না, কারণ আমি পেন চালাতাম, আমার কাজের এতই চাপ, আমি হিসাব করতে করতে পেন চালাচ্ছি, রুটি ছিঁড়তাম, আলু ভাজা, বেগুন ভাজা, ঢেঁড়স ভাজা বা কুমড়ো ভাজা, এই সব ভাজাই আমাকে তোর মাকে দিতে বলতাম। ওরকমভাবেই আমি খেতাম, নাহলে আমার খাওয়া হতো না। হাত কি করে ধোবো, আর আমি খেতে খেতে ওরকমভাবে পেন আর তেল ঝোল লেগে যাবে, তার জন্য শুকনো খাবার নিয়ে যেতাম। তো বলছে আমি এত ব্যস্ত থাকতাম। একদিন রাতের কথা বলি, সেদিন রাতে প্রায় 10:30 11টা বাজে, আর আমি সাইকেল নিয়ে আড়ত শেষ করে হিসাব মিটিয়ে আমি একজন আড়তদার, আমি সবার টাকা মিটিয়ে দিয়ে আমি বাড়ি আসছি। আমি সাইকেল নিয়ে আসছি, আমার সাইকেলের সেদিন বারবার করে চেন পড়ে যাচ্ছে, সাইকেলের চেন বারবার করে পড়ে যাচ্ছে। এই রকম কিন্তু আমার সাথে হয় না। আরে একবার পড়তে পারে, দুবার পড়তে পারে, তা বলে বারবার করে সাইকেলের চেন পড়বে? এটা কখনো হতে পারে? বারবার করে সাইকেলের চেন পড়ে যাচ্ছে। তখন উনি বলে, ধুর, সাইকেলে করে যাবই না, বারবার চেন পড়বে, বারবার করে শুধু তুলে লাগাও, ওর থেকে ভালো আমি সাইকেলটা হাঁটিয়ে নিয়ে হেঁটে হেঁটে চলে যাই। আমাদের ভাই বলে, দিদি ভাই আমার বাবা এমনিতে খুব রাগী মানুষ, প্রচণ্ড রেগে যায়, ওনার মাথা প্রচণ্ড গরম, সেরকম ওনার হাই প্রেশার, প্রচণ্ড প্রেশার। বলছে আমার বাবা সাইকেলটা হাঁটিয়ে নিয়ে আসছে, আমার বাবা হঠাৎ করে লক্ষ্য করলো বাবার পেছনে কেউ একজন হেঁটে আসছে। কিন্তু এতক্ষণ বাবা তো রাস্তায় সাইকেলের চেন ঠিক করেছে, সাইকেলের চেন লাগানোর চেষ্টা করেছে, রাতের অন্ধকার, তখন রাস্তায় অত লোক নেই, মাঠ ঘাট জঙ্গল পুকুরি বেশি। এইখানে একটা বাড়ি, তো কোন মুল্লুকে আর একটা বাড়ি, মানে এখানে চিৎকার করলে আর এক বাড়িতে লোক শুনতে পারবে না, তখন তো বাড়ি ঘরও কলকাতায় কম। বলছে আমার বাবা বলছেন যে আমি হঠাৎ করে আরে আমার সাথে লোকটা পিছনে আসলো কখন? এতক্ষণ ধরে তো আমি সাইকেলের চেন লাগাচ্ছিলাম বসে, উঠে দাঁড়িয়ে সাইকেল নিয়ে এগোতেই পিছনে লোকটা চলে আসলো। ফাঁকা রাস্তা তো ফাঁকা, কেউ আসলে তো দেখতেই পারবে, আর লাইটও নেই। তো সেই লোকটাও অন্ধকারে আসছে। আর আমাদের ভাই বলে আমার বাবার যে সাইকেলটা ছিল, সাইকেলের সামনে না একটা ব্যাটারি লাইট লাগানো থাকতো, সেই লাইটটা বাবা রাস্তায় জ্বালিয়ে আসতো, বড় লাইট সাইকেলের চাকার ওপরে। বলছে দিদি ভাই ওই চেন পড়ার কারণে ওই লাইটটাও আর জ্বলছে না, মানে সাইকেলটা বাবাকে তখন প্রচণ্ড জ্বালাচ্ছে। বাবা ওই ভাঙা চোরা মাটির রাস্তা দিয়ে, ধুমধাম মাটি, কোনো জায়গায় ভাঙা ইট, ওই রাস্তা দিয়ে কিন্তু আসছে। হঠাৎ বাবা দেখে বাবার পিছনে বাবার থেকে অধিক লম্বা একজন কেউ আসছে। বাবা তাকে
আর চোখে চোখে ফলো করছে পেছনে যে কি আছে, আমাকে কথা বলছে না কেন আমার সাথে। আমাদের এখানে লোক হলে তো আমার সাথে কথা বলবে, আর ও তো আমাকে ছাড়িয়ে আগেও যাচ্ছে না, আমার পেছনে পেছনে আসছে কেন। বাবার খুব ভয় লাগতে থাকে। বাবা যতটা রাগী ততটা কিন্তু বাবা ভীতু না, বাবা কিন্তু সাহসী, কিন্তু ওই সময় বাবার সাহস কিন্তু কাজ করছে না। বাবা শুধু এক জিনিসই ভাবতে ভাবতে আর পেছনে তাকাতেও পারছে না, শুধু ভাবছে, শুধু একই জিনিস মনের মধ্যে ঘুরছে যে ও আমাকে কথা বলছে না কেন, বা আমার থেকে ছাড়িয়েও তো চলে যেতে পারে আগে। তার থেকেও বড় কথা, বাবা দেখতেও পাচ্ছে না, বাবার তো লাইটটাও বন্ধ হয়ে গেছে, কিন্তু সেই লোকটাও তো অন্ধকারে আসছে। সেই লোকটা কি করে আসছে? বাবা না সাইকেলটাকে সাহারা করে কোনো রকম যাচ্ছে। বাবাও কিন্তু যেতে যেতে অনেকবার কিন্তু হোঁচট খাচ্ছে, আপড়া খাবড়া জায়গায় পা ঢুকে যাচ্ছে, হোঁচট খেতে খেতে কিন্তু পড়ছে না। কিন্তু ওই লোকটা সুন্দরভাবে আসছে এই কথাটাও বলে রাখি কিভাবে। এইটা হচ্ছে, একটা মানুষ যদি পেছনে যায়, সে হোঁচট খেলে বলে ধুর, এ বাবা হোঁচট খেলাম, দেখ, মানুষ তো বিরক্ত বোধ হয় না হোঁচট খেলে বা লাগলে, উরি বাবা লাগলো। ওনার মধ্যে কিন্তু কোনো রকম এরকম বোধ নেই যে উনি কোনো জায়গায় হোঁচট খাচ্ছে বা কিছু। কেন, যেখানে আমাদের ভাইয়ের বাবা সাইকেল নিয়ে রীতিমতো হোঁচট খাচ্ছে, শুধু পড়ছে না সাইকেলটা সাহারা। আমাদের ভাইয়ের বাবা বলে, আমি বাড়ি খুঁজে পাচ্ছি না। হঠাৎ করে আমি ওই লোকটার কথা ভাবতে ভাবতে অনেকটা চলে আসার পর আমি ভাবছি, আরে আমার বাড়িটা কোথায় গেল, বাড়ি দেখতে পাচ্ছি না তো। যেই মানুষটা ছোট্টবেলা থেকে ওই বাড়িতে বড় হয়েছে, যেই মানুষটা প্রত্যেক দিন যাতায়াত করে, সেই মানুষটা সেই দিনকে তার বাড়ির রাস্তা ভুলে গেছে। আমাদের ভাই বলছে, দিদি ভাই, আমার বাবা বিশ্বাস করবে না, বাড়ি ঢুকেছে ভোরবেলা। ভাবতে পারো, আমাদের ভাইয়ের বাবা বলে, সেদিন আমার জীবনের চরম একটা অনুভূতির একটা চরম সীমা ছাড়িয়ে যায়, যেটা আমি আজ পর্যন্ত না কাউকে বললে কেউ বিশ্বাস করে, আর না আমি কাউকে বলে বোঝাতে পারি। আমি এক্সপ্লেন করতে পারি না যে রিয়েলে আমি সেদিনকে আমার বাড়ির চারপাশে সাইকেল নিয়ে ঘুরেছি, চারপাশে। আর সেই যে পেছনে অভয়ব, সেও আমার সাথে সারা রাত ঘুরেছে। আমাদের ভাইয়ের বাবা বলে, আজ পর্যন্ত আমি জানলাম না যে আমি আমার বাড়ি কেন চিনতে পারিনি। সেই দিন রাতে আমার বাড়ির পাড়াতে আমি সাইকেল নিয়ে ঘুরেছি, আমাকে কেউ দেখিও নি, কারোর আমাকে চোখেও পড়েনি। এমনকি তখন আমার মা আমাদের পাশের এক বাড়ির কাকিমাকে বলে, তার স্বামী কাকিমাও এসে রীতিমতো পাড়ার মোড়ে দাঁড়িয়ে থাকে। তাহলে পাড়ার মোড়ে দাঁড়িয়ে থাকলে তারাও বুঝতে পারেনি যে বাবা ওই পাড়াতেই ঘুরছে। আর বাবা বলে, যে আমার পেছনে ছিল, যতক্ষণ না ভোরের আলো ফুটেছে, সে কিন্তু আমার সাথে সাথে আমার পেছনে ঘুরেছে। সে কিন্তু আমাকে ছাড়িয়ে এগিয়ে চলে যায়নি, সে কিন্তু পেছনে ছিল। তবে আমাদের ভাইয়ের বাবা এই কথা বলেন যে আমি কিন্তু, যে ছিল পেছনে, তার কিন্তু আমি মুখ দেখতে পারিনি, আর আমি তার সশরীরও দেখিনি, কারণ আমার সেই সাহস ওই রাতের অন্ধকারে হয়নি। কারণ তখন প্রায় সবাই ঘুমিয়ে পড়েছে, রাত যত বাড়ছে সবাই তখন ঘুমিয়ে পড়তো। এত তো লোকজন ছিল না, এত গাড়ি, এত কিছু ছিল না। আর এখন যেরকম রাস্তায় রাস্তায় এত লাইট, তখন সেই মোড়ের মাথায় হয়তো একটা ছোট্ট বাল্ব লাইট জ্বলছে হলদে রঙের, আবার হয়তো কোনো দূরে একটা ছোট্ট বাল্ব লাইট জ্বলছে। এখন যেরকম রাস্তার দুপাশে তোমরা মানে পোল করা, পোস্ট করা, লাইটে লাইট, আলোতে আলো। আগে এরকম ছিল না, চারপাশে শুধু রাতের অন্ধকার, নিঝুম শ্মশান। আর পুরো পাড়ায় মনে হতো যেন শুধু আমার বাবা রয়েছে সেদিন রাতে, আর বাবার পেছনে কোনো একটা অশরীরী, আর সাথে অনেক অনেক রাতের না জানা কিছু কীট পতঙ্গ যারা চারপাশে উড়ছে, আর চারপাশ থেকে শুধু ঝিঝি পোকার শব্দ। এছাড়া আর আমার বাবা কিছু অনুভব করেনি। তবে আমার বাবা একটাই কথা বলেন, যে আমি এই যে বেঁচে আছি, আমার কাছে এইটাই অনেক যে আমি বেঁচে আছি। কারণ সেদিন রাতে আমি জানি না
আমি পথ ভুলে তো গেছিলাম, কেউ তো আমাকে পথ ভুলিয়ে দিয়েছিল, কারণ আমার বাড়ির চারপাশে আমারই পাড়ায় আমি সারা রাত ঘুরেছি। সকালবেলা যখন বাড়ি উনি বুঝতে পারেন, তখন কিন্তু ওনার পেছনে সে আর ছিল না। সে ভালো ছিল না সে খারাপ ছিল বাবা কিছুই জানে না। তবে বাবা বলে সেই দিন ভোরের বেলা যখন আমি ভোরবেলা বাড়ি ঢুকি, তারপর আমি প্রায় সপ্তাহখানিক উঠতে পারিনি উঠতে পারিনি আমার লোয়ার পোর্শন আমার এত অসাড় হয়েছিল, মনে হতো আমি প্যারালাইসিস হয়ে গেছি। আমাকে ডাক্তার নিয়ে এসে, তখন তো ডাক্তারও এত উন্নত ছিল না, এত কিছু সুব্যবস্থা ছিল না, ওই ডাক্তার নিয়ে এসে কোনো রকম আমাকে ওই ধরে বাথরুমে নিয়ে যাওয়া, এইগুলোই বাড়ির লোক করতো। 1 সপ্তাহ বাড়িতে কান্নাকাটি শুরু হয়ে গেল যে আর হাঁটতে পারবে না। আর হ্যাঁ, প্রসঙ্গে বলে রাখি, আমাদের ভাই এটাও বলে যে দিদিভাই এই কথাটাও তুমি অবশ্যই ঘটনায় বলবে যে আমার ভাই কিন্তু কোনো রকম, আমার বাবা কিন্তু কোনো রকম নেশা করতো না, একটা সিগারেট বিড়ি খৈনি কিচ্ছু না, আজও পর্যন্ত আমার বাবা কোনো নেশা করে না। তো যাই হোক দর্শক বন্ধুরা, 3টে ঘটনা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো? কোন ঘটনাটা তোমাদের বেশি ভয় লেগেছে? আর অবশ্যই জানাবে তোমরা কারা কোন পিঠে খেতে ভালোবাসো। ঠিক আছে, তাহলে চলো এবার কমেন্টে নামগুলো বলি। প্রথমেই কমেন্ট করেছো বনু শাশ্বতী দে, পরপর পরপর 3টে, তারপরে রত্না সরকার, রেখা অধিকারী, তারপর পিন্টু ঘোষ, এস দেব রয়, ঋষিতা মালাকার, শম্পা মিনি কিচেন, তারপরে টুক সাবারওয়াল, তারপরে রিমলি বিশ্বাস বনু, গৌতম রয়, তারপরে তানিয়া অধিকারী কমেন্ট করেছো, টুম্পা মণ্ডল, তারপর উমা ঘোষ, তারপর কমেন্ট করেছো হোয়াইট কিং বনু, লাভ ইউ দিদি বলেছো, লাভ ইউ বনু, তোমায় খুব ভালো লাগছে দিদি, লাভ ইউ বনু, তুমিও খুব মিষ্টি বোন, আর বোন তোমার সাথে তো আমার কথা হয়, আমি তো চিনে গেছি। আচ্ছা, তারপর হচ্ছে সন্ধ্যা মণ্ডল বলেছো খুব ভালো লেগেছে, অনেক অনেক ভালোবাসা, পাশে থেকে এরকমই করে। তারপরে ভারতী মোবাইল থেকে আমাকে কমেন্ট করেছো কৃষ্ণা সান্ত্রা, বোন তুমি খুব ভালো, তুমিও খুব ভালো গো। তারপর জলি নন্দী দিদিভাই বলেছো সোনা মাকে খুবই শীত লেগেছে তাই চাদর গায়ে দিয়েছে। হ্যাঁ, মাঝে মাঝে না আমি বুঝতে পারি না, আমার এমনি ঠান্ডা লাগে না, কিন্তু কোনো কোনো সময় না আমার হাতে এমনি উপরতে আমার বেশিক্ষণ গায়ে দিয়ে রাখতে পারি না, আমি প্রচণ্ড ঘামি, শীতের সময়ও ঘামি, আমাকে সবাই বলে বাবা তুমি কি খাও, তো সেটা বড় ব্যাপার না, মাঝে মাঝে আমার হয়, ঠান্ডা লাগে না, মাঝে মাঝে খুব ঠান্ডা লাগে। তারপর অমৃতা সরকার কমেন্ট করেছো, তারপর কমেন্ট করেছো চন্দনা গোপে, তারপরে মাহি রয়, তারপরে সোমনাথ ভট্টাচার্যা, তারপরে কৃষ্ণা মুখার্জি, তারপরে শিলা চ্যাটার্জি, পরপর 2টো কমেন্ট করেছো। তারপরে আমাদের কৃষ্ণা মুখার্জি দিদিভাই আবারও কমেন্ট করেছো, টিনা আচারিয়া কমেন্ট করেছো, বং হিন্দু হেসেল কমেন্ট করেছো, সঙ্গীতা দিভাই কমেন্ট করেছো, তারপরে সুদেশনা নন্দী কমেন্ট করেছো তোমার শালটা খুব সুন্দর, তোমাকে অনেক সুন্দর দেখতে লাগছে। অনেক ভালোবাসা বনু, আমি ধন্যবাদ দিতে চাই না, কারণ নিজের লোককে ধন্যবাদ দিলে পারে আমার মনে হয় তাকে আমি ধন্যবাদ দিয়ে তার কথাটা তাকে ফিরিয়ে দিচ্ছি, তাকে আমার মনে হয় যে ডিসরেসপেক্ট করা হয়, তার জন্য আমি বলি না। তারপর শ্রেয়সী, তারপর ঋতু, তারপরে পরপর ঋতু 2টো কমেন্ট করেছো, তারপর টুকাই বেরা, আচ্ছা তোমার নম্বরটা একটু দেবে, আমার নম্বরটা, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যদি কমিউনিটি চেক করো তাহলে অবশ্যই পেয়ে যাবে। আচ্ছা, তারপরে নীলিমা সিং, তুমি যদি পারো আমার সঙ্গে একটু কথা বলো। আচ্ছা নীলিমা বোন কি দিদিভাই আমি বুঝতে পারছি না এখানে, যাই হোক আমি দেখো এখানে কিন্তু ইনস্টাগ্রামের লিঙ্কটা পিং করা থাকে প্রত্যেকটা আমার ঘটনার কমেন্ট বক্সে, আমাকে ইনস্টা থেকে ডিএম করো, আমি যোগাযোগ করে নেব। পারমিতা সাহা বলেছো কেমন আছো দিদি, আমি ভালো আছি। কৃত্তিকা ভাস্কর, তারপরে নীলিমা সিং,
আচ্ছা, তারপরে রিয়া দেবনাথ, সুপর্ণা দি, সন্তুর দুনিয়া, নেহা মাইতি, সুজাতা নস্কর, আবার সুজাতা দাস, তারপরে রীনা সিনহা, সোমা দাস পরিবার থেকে শিলা চক্রবর্তী দিদিভাই আবারও কমেন্ট করেছেন, রাজীব জাসওয়াল, পিঙ্কি খাতুন বলেছো হাই হ্যালো পিঙ্কি। আচ্ছা, পিঙ্কি সাহা আবার কমেন্ট করেছো, জিনি ভট্টাচার্যা বলেছো শালটা খুব সুন্দর, অনেক ভালোবাসা বনু, ঠিকই বলেছো, শালটা আমার খুব খুব প্রিয় শাল। আর সত্যি কথা বলতে ওর সাথে আমার অনেক স্মৃতি আছে। তারপর গেমার শুভ, তারপরে মণিদীপা বিশ্বাস, প্যান্থার গেমিং ওয়াইটি, নো ওয়ান ভাই, আচ্ছা অর্পিতা সিংহ রয়, তারপরে অর্পিতা সিংহ রয় দুটো পরপর কমেন্ট করেছো, সুমনা ভট্টাচার্যা, তারপরে এস কে কালিম দাদা ভাই, তারপরে বাবলি মল্লিক, শুভঙ্কর ঘোড়ই, আমাদের বাবলি মনে হচ্ছে ডিপি চেঞ্জ করেছে, ভালোই লাগছে, আব্দুল হক ভাই, সিনার সুবীর পরপর দুটো কমেন্ট করেছো, প্রদীপ দাস, মিথুন কুমার সিঙ্গার, তারপরে কমেন্ট করেছো সুদীপ্ত ব্যানার্জি, মঞ্জুষা নন্দী দিদি ভাই, পাপ্পু দে ভাই, তারপরে সুমন কান্তি মান্না, রূপা দে, তারপরে আবারও সুমন কান্তি মান্না কমেন্ট করেছো যে খুব মিষ্টি লাগছে তোমাকে আজকে। আচ্ছা, চলে এলাম দিদিভাই ঘটনা শুনতে, খুব ভালো লাগে, অবশ্যই আসবে, সব সময় আসবে, আর কমেন্টের উত্তরগুলো কিন্তু চাই, অবশ্যই কমেন্টের উত্তরগুলো দেবে। আর আজকের ঘটনা 3টে কোন ঘটনাটা বেশি ভয় লেগেছে কমেন্টে জানিয়ে দিও। চলো দেখা হবে আগামীকাল থেকে ঠিক দুপুর 2টোর সময় আমাদের শোনা কথায়, রাত্রে বেঙ্গুলি ব্লগার শোনায় ঠিক 10:30টায়। আজকের মতো টাটা, গুড নাইট, লাভ ইউ অল। চলো।